All right. Good morning, everyone. I hope you all are doing great. Uh, let's start the class now. Okay. In the meantime, all of you, please write your full names and IDs in the chat box. Your full names and IDs in the chat box. Hello. Can you see the screen? Yes, sir. Yes, sir. Okay. সো তোমাদের যেহেতু এটা বাংলা কোর্স তাহলে বাংলায় কথা বলবো। আমাদের টপিকের নাম হচ্ছে কি, কোর্সের নাম ইন্ট্রোডাকশন টু বাংলা লিটারেচার। সো বাংলা লিটারেচার আমাদের এই সিলেবাসে, এই কোর্সে বাংলা কবিতা আছে, নাটক আছে, ছোট গল্প আছে। তো বাংলা কবিতা নিয়ে আসলে একটু জানতে হবে আমাদের। বাংলা কবিতা তোমরা স্ক্রিনে দেখছো। কবিতা গ্রিক শব্দ পয়েসিস থেকে এসেছে। পয়েসিস থেকে পোয়েট্রি। পয়েসিস মানে নির্মাণ বা তৈরি করা, সৃষ্টি করা। কবিতা হচ্ছে শিল্পের একটি শাখা, যেখানে ভাষার নান্দনিক গুণাবলীর ব্যবহারের পাশাপাশি ধারণাগত এবং শব্দার্থিক বিষয়বস্তু ব্যবহার করা হয়। ভাষাকে সুন্দরভাবে, নান্দনিকভাবে উপস্থাপন করা হয় কবিতায়। যেমন কোন শব্দটা বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে, কোন শব্দের পর কোন শব্দ বসালে কবিতাটা আরো সুন্দর হবে, আরো জীবন্ত মনে হবে। তো কবিরা এসব নিয়ে ভাবেন এবং কবিতা লেখেন। কবিতার ইতিহাস বেশ দীর্ঘ, এবং কবিতাকে সংজ্ঞায়িত করার জন্য করার প্রাথমিক প্রচেষ্টা, যেমন কবিতা আসলে কি, সেটা আমরা এরিস্টটলের পয়েটিক্স বইয়ে সেটার আলোচনা আমরা দেখতে পাই। পয়েটিক্স, তারপর অলংকার শাস্ত্র, নাটক, সঙ্গীত এবং হাস্য রসাত্মক বক্তব্যের বিভিন্ন ব্যবহার সমূহের উপর দৃষ্টিপাত করে। কবিতা সাহিত্যের আদিমতম শাখা, এটা বেশ উল্লেখযোগ্য একটা বিষয়। হ্যাঁ, সাহিত্যে যেমন ধরো উপন্যাস আছে, নাটক আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের, তাই না, ধারা আছে বা শাখা প্রশাখা। তো সাহিত্যের সবচেয়ে পুরনো শাখা হচ্ছে কবিতা। কবিতা আনিস। স্যার, কবিতা শুরুর আগে চর্যাপদের যখন যাত্রা হয়েছিল, তখন তো স্যার পুঁথিশাস্ত্রের যখন আসছিল, এরপর থেকে একটু এটা, যেমন এটা রাজাদের বিপক্ষে বলা হতো বা রাজাদের পক্ষে নিয়ে বলা হতো, বা হচ্ছে কি তখন সোশ্যাল যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে বলা হতো না। কালের ক্রমে, পর্যায়ক্রমে তখন আসছিল স্যার কবি, এরপর আসছে সম্ভবত স্যার মানে কবিতা লেখা, লিখনি বা যেটা সিস্টেম বা প্রসেস, সেটা স্যার একটু মনে আমি পড়ছিলাম তো স্যার, তো এটা হ্যাঁ, মনে হয় তোমার এটা এইভাবে কথা, হবে তুমি স্যার। আলোচনায় যেগুলো আনছো সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। হ্যাঁ, ও ইয়েস স্যার, ওকে, নো প্রবলেম। সিরিয়ালি আলোচনা করব। কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্যবিন্যাস। মানে ছান্দসিক মানে কি, কবিতায় ছন্দ থাকবে, যা একজন কবির আবেগ অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ, এবং তা অতি অবশ্যই উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ। তাহলে কবিতা তার মানে কি, কবিতায় ছন্দ থাকবে, এবং কবিতায় কি থাকবে, উপমা থাকবে। হ্যাঁ, উপমা মানে যেমন ধরো
যেমন ধরো সিমিলি, ইংলিশে আমরা সিমিলি বলছি, হ্যাঁ, সিমিলি, যেমন চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, প্রকৃতির মতো সজীব, সতেজ, এগুলো উপমা। তারপর রূপক থাকে, হ্যাঁ, রূপক, যেমন আহ তুমি, মানে প্রেমিক যদি প্রেমিকাকে বলে তুমি আমার গোলাপ, মানে গোলাপ ফুল, তুমি আমার গোলাপ। তো এখানে হচ্ছে কি ম্যাটাফোর, ইংলিশে ম্যাটাফোর, বাংলায় রূপক। তো এই যে এগুলোর ব্যবহার আমরা কবিতায় দেখি। পৃথিবী নামক গ্রহের তাবৎ বিষয়কে পুঁজি করে কবিতা ফলত সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটছে, ঘটেছিল বা ঘটবে হয়তো ভবিষ্যতে, তো এগুলো নিয়েই কবিতা হয়, তাই না? মনে করো একটা এক্সাম্পল, একটা পাখি এসে বাইরে গাছের ডালে বসলো, তো আমি যদি একটা কবিতা লিখি, তো পৃথিবীতেই তো ঘটছে ঘটনাটা, তাই না? পাখিটা উড়ে এসেছে, উড়ে ডালে বসেছে, আমি কবিতা লিখছি, রাইট? তো এখন বিষয়টা হচ্ছে যে, এবং আমি যদি মুক্তিযুদ্ধ নিয়ে একটা কবিতা লিখি, মুক্তিযুদ্ধ তো অনেক আগে ঘটে গেছে, কিন্তু সেটা নিয়েও তো আমি লিখতে পারি এখন। তার মানে পৃথিবীতে ঘটে যাওয়া একটা ঘটনা, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা নিয়ে আমি কবিতা লিখলাম। তো পৃথিবী নামক গ্রহের এই যে বিষয়গুলো, ঘটনাগুলোকে কেন্দ্র করেই তো কবিরা কবিতা লেখেন। যুগে যুগে কবিরা কবিতার বৈশিষ্ট্য ও কাঠামোতে পরিবর্তন এনেছেন। যেমন ধরো রোমান্টিক কবিরা এক ধরনের সহজ ভাষায় কবিতা লিখতেন, সহজ শব্দ ইউজ করে। নিও ক্লাসিক্যাল কবিরা আবার কঠিন ভাষায় কঠিন শব্দ ইউজ করে লিখতেন। হ্যাঁ, তো এক একটা যুগে এক একটা নতুন ধরনের ধারা আমরা দেখতে পাই। আর কেউ প্রচুর লাইন লিখে কবিতায়, কেউ ছোট ছোট কবিতা লিখেন, কেউ, তাই না? তো কেউ বিভিন্ন নতুন নতুন ধারায়, মানে নিয়ম আছে, আবার কেউ নিয়ম ভাঙছেন, কেউ নতুন নিয়ম তৈরি করছেন। হ্যাঁ, যেমন ধরো আমি একটা কবিতার ধারা সৃষ্টি করেছি, কয়েকটাই করেছি, একটা উদাহরণ দেই। যেমন ধরো ফাইভার্স, ফাইভার্স বাংলায় বলছি পাঁচপদী কবিতা। হ্যাঁ, মানে পাঁচটা লাইন, কিন্তু শব্দগুলো যাবে প্রথম লাইনে একটা শব্দ, দ্বিতীয় লাইনে দুইটা শব্দ, তৃতীয় লাইনে তিনটা শব্দ, চতুর্থ লাইনে চারটা শব্দ, পঞ্চম লাইনে পাঁচটা শব্দ। ফাইভার্স, ইংরেজি ফাইভ প্লাস ভার্স, ভার্স মানে কবিতার লাইন, ফাইভ প্লাস ভার্স, ফাইভার্স। তো এরকম বিভিন্ন দেশে কবিরা নিজেদের মতো করে লিখেন, অথবা অনেকে আছে অন্যদেরকে ফলো করেন। যেমন আমি যদি এখন একটা সনেট লিখি, শেক্সপিয়ারিয়ান সনেট, তার মানে কি দাঁড়াচ্ছে? আমি শেক্সপিয়ারকে ফলো করে, শেক্সপিয়ার যেভাবে লিখতেন আমি সেই স্টাইলে লিখলাম, তাই না? কিন্তু কেউ যদি বলে না আমি এভাবে লিখবো না, আমি একদম নতুন ধরনের সনেট লিখবো, ডিফারেন্ট, হ্যাঁ, তাও হয়। তো কবিতাকে বলা হয় শিল্পের মহত্তম শাখা। কবিতা যারা লিখেন, হ্যাঁ, তারা কিন্তু খুব, মানে সবাই আসলে, সবাই কবিতা লিখতে পারে না, সবাইকে দিয়ে কবিতা হয় না। তুমি হয়তো বসে একটা ছোট গল্প, একটা উপন্যাস লিখে ফেললে, কিন্তু কবিতা, কবিতা লেখা এত সহজ নয়, হ্যাঁ, অনেক বিষয় কাজ করে। এই জন্য এটাকে বলছে শিল্পের মহত্তম শাখা। এবং কবিতার আয়তন, মানে কবিতাটা কি ছোট হবে না বড় হবে, হ্যাঁ, কয় লাইনের হবে, এটা নির্ভর করছে তুমি কোন ধরনের কবিতা লিখছো। যেমন তুমি যদি মহাকাব্য লিখো, ধরো দি ইলিয়াড, বা প্যারাডাইস, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, বা ভার্জিলের দি ইনিড, তুমি যদি এই ধরনের মহাকাব্য লিখো,
তো ওখানে তো 10 লাইন 20 লাইনে লিখলে হবে না, তোমাকে হাজার হাজার লাইন লিখতে হবে। আবার সনেট লিখলে তুমি 14 লাইনে হয়ে যাচ্ছে। বাংলা কবিতার উৎস উৎস আসলে কোথায়? বাংলা কবিতার উৎপত্তি হয়েছিল মূলত পালি এবং প্রাকৃত সংস্কৃতি এবং সামাজিক রীতি থেকে। এটি বৈদিক ধর্মীয় ধর্মানুষ্ঠান এবং বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম এর রীতিনীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং পরস্পর বিরোধী ছিল। এটার ডিটেলস বর্ণনা আমি এখানে দিচ্ছি নিচে। এই যে এখানে ইতিহাস, বাংলা কবিতার ইতিহাস। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতম রচনা এটি। বাংলা ভাষার প্রাচীনতম কাব্য বলা হয় চর্যাপদকে। হ্যাঁ, মানে এই চর্যাপদের আগে আর বাংলা সাহিত্যে কোনো লেখা নেই। চর্যাপদই প্রথম সাহিত্য রচনা বাংলা ভাষায়। তো চর্যাপদ আসলে কি? চর্যাপদে কি আছে? চর্যাপদ হচ্ছে খ্রিস্টীয় ১০ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতি পদাবলী। গীতি মানে তো গান, বুঝো, গান। তো গীতি পদাবলীর রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধরা লিখেছিলেন চর্যাপদ, লিখেছিলেন বৌদ্ধরা, বৌদ্ধ ধর্মের অনুসারী। তো কজন লিখেছেন চর্যাপদ? চর্যাপদ বইয়ে কজনের লেখা আছে? চর্যাপদের 24 জন পদকর্তা, 24 জন। তাদের নাম কি? নাম হচ্ছে লুইপা, কুক্কুরিপা, বিরুয়াপা, গুন্ডুরিপা, চাটিলপা, ভুসুকপা, কান্নপা, কাম্বলাম্বরপা, ডম্বিপা, শান্তিপা, মোহিত্তাপা, বিনাপা, তারপর হচ্ছে সরহপা, সবরপা, আজদেপা, ঢেনঢনপা, দারিকপা, ভাদেপা, তারকপা, কঙ্গনপা, জনন্দীপা, ধামপা, তান্তিপা, লারিডম্বিপা। অনেক কঠিন নাম, হ্যাঁ? এই 24 জন মিলে, তোমরা শুনছো? হ্যালো? Yes, sir. Yes, sir. ওকে, স্যার শুনতেছি। Sir, ওকে, sir, I হ্যাঁ। think, sir, I think there should have been Papa. তো এখন বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, সবচেয়ে পুরনো বই বাংলা সাহিত্যে চর্যাপদ। এই যে এটা জাস্ট একটা কাভার, এমনি দেখার জন্য আর কি। এখন আসি মধ্যযুগ। মধ্যযুগে বাংলা সাহিত্যের অবস্থান কি ছিল আসলে? কারা ছিলেন, কারা লিখতেন কবিতা? মধ্যযুগ বাংলা সাহিত্যের 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত। মধ্যযুগকে অন্ধকার যুগও বলা হচ্ছে। এই সময় রচিত হয়, এই সময় কি লেখা হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কি? এটা হলো রাধা কৃষ্ণের প্রেমের ঘটনা। রাধা কৃষ্ণের প্রেমের ঘটনা, প্রেমের গল্প। রাধা কৃষ্ণকে নিয়ে তো অনেক গান আছে না? যেমন ধরো ওই যে একটা গান আছে না, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভোমরা, ময়ূর বেশেতে নাচেন রাধিকা, তাই না? কৃষ্ণ এলো, রাধা ময়ূরের বেশে
নৃত্য করছে। তো রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক গল্প, অনেক উপন্যাস, অনেক কবিতা লেখা হয়েছে যুগে যুগে। শ্রীকৃষ্ণ কীর্তন এই এই বই, কবিতার বই কে লিখেছেন? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। মধ্যযুগে আর কি কি ধরনের কবিতার বই আমরা দেখি? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হলো বৈষ্ণব ধর্মের বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। হ্যালো স্যার। মানে ধর্ম। হ্যালো স্যার। ইয়েস। স্যার, বাংলা সাহিত্যের মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় কেন স্যার? ওকে, ইটস এ গুড কোয়েশ্চেন। মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় কারণ এই যুগে আসলে সাহিত্যটা যেরকম যেভাবে প্রচার প্রসার হওয়া উচিত ছিল ওভাবে হয়নি। হ্যাঁ, মানুষের হাতে হাতে ওভাবে সাহিত্য কর্মগুলো পৌঁছেনি। তাছাড়া আহ, বিশেষ করে তোমার যে বুদ্ধিবৃত্তিক লেখা, হ্যাঁ, উইজডম, ইন্টেলেকচুয়ালিটি, এই ধর্মী লেখা তেমন একটা রচিত হয়নি। হ্যাঁ, মানুষ নতুন কিছু জানবে, নতুন কিছু শিখবে, আলোকিত হবে, হ্যাঁ, কুসংস্কার মুক্ত হবে, এই ধরনের বই তেমন একটা এই যুগে দেখা যায়নি। এই জন্য এই যুগকে অনেকে অন্ধকার যুগ বলেন। তো বৈষ্ণব পদাবলী এগুলো কি? এগুলো হচ্ছে ধর্মীয় রিলেটেড, মানে ধর্ম হ্যালো স্যার। রিলেটেড। ইয়েস। স্যার, যেমন ওই যে আমরা পড়ছি যে যেমন রানাকুর স্যারের বই, তারপর হচ্ছে কি আপনার সৌমিত্র শেখরের বই, তারপর হচ্ছে কি MP3 সিরিজের বই যেগুলো ছিল, এখানে স্যার আমরা পড়ছিলাম যে তো ওইখানে আসলে ছিল হচ্ছে কি, মানে এটা মানে একটু কন্ট্রোভার্সিয়াল টাইপের, মানে অন্ধকার যুগ বলা হয় কেন তৎকালীন স্যার ওই যে মানে মিশরের শাসন কর্মের মধ্যে হচ্ছে কি বেঙ্গলি লেখক যেগুলো ছিল অলমোস্ট ওদের মধ্যে হচ্ছে কি একজন নির্যাতন, নিপীড়ন, এবং তাদের মধ্যে হচ্ছে কি অনেকজনকে মানে আপনার মানে আহত করা হয়েছিল বা ইয়ে করা হয়েছিল, এবং বাংলা সাহিত্যের লেখালেখির ধারণ ক্ষমতা একদম মানে চলে গেছিল স্যার, মানে অর্থাৎ এসবের মধ্যে হচ্ছে কি নাই বলতে চলতো তখন অ্যাটলিস্ট আপনার 1200 থেকে 1350 সম্ভবত 200 মধ্যে স্যার, এটার মধ্যে আবার 150-200 বছরের পুনর্জাগরণ ডেনাসার মতো সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ওই সময় নতুন ভুল এখন জমা হয়নি। এখন স্যার আপনার ওই যে MP3 সিরিজ বলে লিখছে অন্যভাবে, এখন বিষয়টা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল হচ্ছে। তো আসলে অথেন্টিক নিউজটা যদি জানতাম, এই জন্য যে আসলে কোয়েশ্চেন করে এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল লেগেছে। তোমার সাউন্ডটা আমার কাছে ক্লিয়ারলি আসতেছে না, তুমি বাইরে সম্ভবত। হ্যাঁ, হ্যালো আনিস। স্যার আমি গাড়িতে। এই জন্য তোমার সাউন্ডটা আমি ক্লিয়ারলি পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এনিওয়ে, তো বৈষ্ণব ধর্মতত্ত্ব যেটা বলছি, বৈষ্ণব ধর্মতত্ত্ব এটার উপর ভিত্তি করে এটা। স্যার আমার একটা কোয়েশ্চন ছিল। ইয়েস প্লিজ। স্যার আমাদের এক্সামটা কি বাংলা ভার্সনও হবে না ইংলিশ ভার্সনও হবে? এটা বাংলায় হবে, বাংলা ভার্সনে। আমি খোঁজ নিয়েছি, বাংলা ভার্সনে বইগুলো তোমরা বাংলায় পড়বে। হ্যাঁ, আর যদি ইংলিশ ভার্সনে হতো আমি কিন্তু ইংলিশেই পড়াতাম। ঠিক আছে। ওকে। ওকে তো স্যার, থ্যাংক বৈষ্ণব স্যার পদাবলী স্যার চর্যাপদ থেকে তো কোনো না কোনো ভাবে কবিতা আসছে। চর্যাপদ থেকে বাংলা কবিতার শুরুটা চর্যাপদ স্যার থেকে। চর্যাপদ থেকে স্থূলতম গীত বা কবিতা বুঝায় না ওটাকে? কোনটা? হ্যাঁ, গীত গীত হ্যাঁ, শুরুতেই গীত। বলেছি, এগুলো গীত। হ্যাঁ, জি স্যার। গীত মানে গান বলতে পারো, কবিতাও বলতে পারো। যেমন গীতাঞ্জলি আছে না? গীতাঞ্জলি জি, রবীন্দ্রনাথ স্যার। ঠাকুরের। হুম হুম। কবিতাও বলতে পারো, গানও বলতে পারো। গীতিক কবিতা। ওকে,
সো বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়ে। তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান বিষয়বস্তু কি? রাধা কৃষ্ণের প্রেম লীলা, মানে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। বৈষ্ণব পদাবলী পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীতে 5 প্রকারের রস আমরা দেখতে পাই, যেমন শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। এখানে রস বলতে বোঝাচ্ছে তোমার কবিতাগুলো কিভাবে লেখা হয়েছে। হ্যাঁ, কবিতাগুলো কি ধরনের বিষয়বস্তুর উপরে ভিত্তি করে লিখা। যেমন খুব রোমান্টিক কবিতা হলে সেটাকে বলা হয় মধুর রস। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ লেখা হলে এটা হচ্ছে সখ্য রস। আর একদম ধীর স্থির কোনো গতিতে লেখা হলে শব্দগুলো একদম খুব হয় না, কিছু সুইট শব্দ থাকে না, যেমন ধরো মধু, হ্যাঁ, মধুর মতো মিষ্টি, প্রকৃতির মতো শান্ত, চাঁদের মতো, হ্যাঁ, চাঁদের মতো সুন্দর, মানে এই ধরনের শান্ত রস। এই বৈষ্ণব পদাবলী আসলে কারা লিখেছেন? কবিরা কারা? বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এরকম অনেক নাম আছে। দেখো এখানে অনেক নাম, আমি সব নাম এখন পড়ছি না, এখানে অনেক নাম আছে। তো এটা একটা এমনি নেট থেকে নিয়েছি একটা কাভার। বাংলা সাহিত্যের আদি মধ্য যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন বড়ু চন্দ্রীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। তো শ্রীকৃষ্ণ কীর্তন ওই বইয়ের একটা পাতা নিয়েছি, জাস্ট লাইনটা তুমি বোঝার জন্য। দেখো, এক মুখে তোর রূপ কহিতে না পারি, সর্বাঙ্গে সুন্দরী রাধা মহিলী মুরারি, আলিঙ্গন দিয়া তোষ নন্দের নন্দনে, গাইল বড়ু চণ্ডীদাস বাসলি গণে। এই যে দেখো, তুমি পড়ছো কবিতা, আবার তুমি সুর দিয়ে কিন্তু এটাকে গাইতেও পারবে, তাই না? বুঝতে পারছো? তুমি এটাতে একটু তবলা, হারমোনিয়াম বা গিটার এসব ইউজ করো, একটু সুর দাও, গাইতেও পারবে। হ্যালো, বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. আমরা টেবিল ইউজ করতে পারি স্যার। হ্যাঁ, তো এই যে আরেকজন কবি জ্ঞানদাস, মধ্যযুগের আরেকজন কবি জ্ঞানদাসের কয়েকটা লাইন দেখো। এখানে রাধা কৃষ্ণ, হ্যাঁ, রাধা বাঁশি বাজাচ্ছে, সরি, কৃষ্ণের বাঁশি রাধা হাতে নিল, রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। এ দেখো, তুমি পড়ো, তোমরা নিজেরা পড়ো, দেখো একটা ছন্দ আছে না? ছন্দ, রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। বুঝতে পারছো? গীতি কবিতা এমনই হয়, তুমি পড়তেও পারবে, কবিতার মতো আবৃত্তি করতে পারবে, আবার গাইতেও পারবে। তো মধ্যযুগে আবার আরেকটা ধরনের আমরা সাহিত্যের কি বলবো কাব্য ধারা দেখি, সেটা হচ্ছে মনসা মঙ্গল। মনসা মঙ্গল, মনসা মঙ্গল কি? মনসা মঙ্গল বা পদ্মা পুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায়
মনসা মঙ্গল প্রাচীনতর। তো মঙ্গল কাব্য বলা হয়, মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল কাব্য আছে, চণ্ডী মঙ্গল কাব্য আছে, ধর্ম মঙ্গল কাব্য আছে। আমরা জানবো এসব সম্পর্কে। এই একটা ছবি দেখো, এটা পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল কাব্যের একটা ছবি। মনসা মঙ্গল কাব্যের এখানে কয়েকটা লাইন দেখো। বেহুলা বলিল মাতা নিবেদন করি, অবশ্য সেরিব মাতা চান্দ অধিকারী। হ্যাঁ, এই দেখো কি সুন্দর ছন্দ। এগুলো কিন্তু গানও, হ্যাঁ, গাইতেও পারবে। ওই যে বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানো না? জি স্যার জানি। ওইটাই মনসা মঙ্গল কাব্য। হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের এই যে ঘটনা নিয়ে, এটা মধ্যযুগে লেখা। তো মনসা মঙ্গল, এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে ছিলেন। এটা বলা হয় যে মনসামঙ্গল কাব্যের উৎপত্তি, মনসামঙ্গল কাব্য শুরু হলো কোথায়? অনেকে বলেন মনসামঙ্গল কাব্য শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। পরে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেও এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গিয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের কাব্যগুলো মনসামঙ্গল ও পূর্ববঙ্গে প্রায় পদ্মা পুরাণ নামে পরিচিত। পশ্চিমবঙ্গে যে কাব্যগুলি পাওয়া গেছে সেগুলোকে মনসামঙ্গল বলা হয়, পূর্ববঙ্গে বলা হয় পদ্মা পুরাণ। একই একই কথা, দুই নাম। মনসা কেন বলা হয়, মনসা মঙ্গল কেন? মনসা মঙ্গল কারণ মনসা হলো দেবী মনসা, প্রধান দেবতা, সর্প দেবী, সাপের দেবী মনসা। সাপের দেবী মনসা, ওনাকে নিয়ে যদি তুমি কোনো কবিতা লিখো, সেটাকে কি নাম দেয়া যায়? সেটাকে মনসা মঙ্গল কাব্য বলা যায়। হিন্দু ধর্মে সাপের দেবী, যার নাম মনসা। ওকে, তারপরে আছে মনসা মঙ্গল সম্পর্কে আমি একটু আলোচনা করলাম, এইমাত্র শেষ করলাম। এরপর দেখি চণ্ডী মঙ্গল কাব্য। চণ্ডী মঙ্গল কাব্য আসলে কি? মধ্যযুগে চণ্ডী মঙ্গল কাব্য লেখা হতো। তো চণ্ডী মঙ্গল কাব্য জিনিসটা কি? সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল দেবী চণ্ডীমার, দেবী চণ্ডীর প্রশংসা গান, প্রশংসা গীত, প্রশংসামূলক গান। তুমি গান গেয়ে গেয়ে দেবী চণ্ডীর প্রশংসা করছো, সেটাই চণ্ডী মঙ্গল কাব্য। ওকে, এবং এই চণ্ডী মঙ্গল কাব্য লিখে জনপ্রিয় হয়েছেন কে? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। আরো কে আছেন? আরো চণ্ডী মঙ্গল কাব্য কে লিখেছিলেন? দ্বিজ মাধব। আরো আরো আছেন। তারপরে এলাম ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্য কি, মানে এটা কি ধরনের কবিতা? ধর্মমঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য এটা আসলে মূলত দক্ষিণ পশ্চিম বাংলার লৌকিক মানে সাংস্কৃতিক অনার্য দেবতা ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। তুমি মনে করো
ধর্ম ঠাকুর, ওনাকে দেবতা বলা হচ্ছে, ধর্ম ঠাকুর। ওনার গুণগান গাইলে, কবিতার মাধ্যমে ওনার প্রশংসা করলে, তো ওই কবিতার নাম তুমি দিলে কি, মানে ওই কবিতার নাম হয়ে গেল ধর্মমঙ্গল কাব্য। তুমি যদি ধর্ম ঠাকুরের প্রশংসা করে কিছু লিখো, কবিতার লাইন লিখো, কবিতা লিখো, তাহলে সেটা কি নাম হবে? ধর্মমঙ্গল কাব্য। তো মধ্যযুগে আমরা মূলত এগুলো দেখলাম। এটা চণ্ডীমঙ্গল কাব্যের একটা কি বলা যায়, বইয়ের কাভার। চণ্ডীমঙ্গল, দেবী চণ্ডীর প্রশংসা, চণ্ডী থেকে চণ্ডীমঙ্গল, দেবী মনসা থেকে মনসা মঙ্গল, হ্যাঁ, ধর্ম ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্য নিয়ে আরেকটু বলি। ধর্মমঙ্গল কাব্যে দুটি কাহিনী বা গল্প সন্নিবেশিত হয়েছে। মানে ধর্মমঙ্গল কাব্য বললে কি জানা যায়? প্রথমত রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর হচ্ছে লাউ সেনের উপাখ্যান। তো এর মানেটা কি? মানে হলো রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্রের যে ঘটনা, যে কাহিনী, সেটা আমরা ওই ধর্মমঙ্গল কাব্যে সেটার আমরা বর্ণনা পাই। আর এখানে ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি কারা ছিলেন? এই যে দেখো, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, হ্যাঁ, ওনারা হচ্ছেন মূলত ধর্মমঙ্গল কাব্য লিখেছিলেন বেশি। আরো আছেন, এই যে দেখো নাম, অনেক নাম, ময়ূর ভট্ট, শ্যাম পণ্ডিত, ধর্মদাস, অনেক নাম। এরপরে মধ্যযুগে আরেক ধরনের কাব্য বা কবিতা আমরা দেখি, সেটা হচ্ছে কালিকা মণ্ডল, কালিকা মঙ্গল, সরি, কালিকা মঙ্গল, কালিকা মঙ্গল কাব্য। কালিকা কি? এনি আইডিয়া? কালী, কালী আছে না হিন্দু ধর্মে, দেবী? হ্যালো, ইয়েস স্যার। দেবী কালীর, দেবী কালী সম্পর্কে মূলত যেসব কবিতা, স্যার যারা সেগুলো হিন্দু ধর্মাবলম্বী আছে তারা ভালো বলতে পারবে। তারা ভালো বলতে পারবে, তো সেইগুলোকে বলা হচ্ছে কালিকা মঙ্গল কাব্য। এবং এখানে কালিকা মঙ্গল কাব্যে বিদ্যা সুন্দরের প্রেম কাহিনী আমরা দেখতে পাই। বিদ্যা সুন্দরের প্রেম কাহিনী, বিদ্যা, বিদ্যা এবং সুন্দর, দুজন মানুষ, বিদ্যা এবং সুন্দর, দুজনকে একসাথে বলা হয় বিদ্যা সুন্দর। তো এই বিদ্যা এবং সুন্দর নামক দুজন মানুষের প্রেমের গল্প কালিকা মঙ্গল কাব্যে পাওয়া যায়। কালিকা মঙ্গল কাব্যের কবিরা হচ্ছেন এই যে শ্রীধর কবিরাজ, সাবিরিদ খান, গোবিন্দ দাস, হ্যাঁ, ওনারা। আর কালিকা মঙ্গল কাব্যের আদি কবি, সবচেয়ে পুরনো কবি হচ্ছেন কবি কঙ্ক। তো বিদ্যা সুন্দরের প্রেম কাহিনী আছে এই কালিকা মঙ্গল কাব্যে। তো বিদ্যা সুন্দর আসলে কারা, কারা ছিলেন এই বিদ্যা এবং সুন্দর? সরি, বিদ্যা ও সুন্দরের প্রেম কাহিনী, প্রণয় কাহিনী কালিকা মঙ্গল কাব্যে পাওয়া যায়। তো বিদ্যাকে, সুন্দরকে আমরা একটু দেখি। রূপবান ও গুণবান রাজকুমার সুন্দর কালিকা দেবীকে
কালিকা দেবীকে মানে কালী, দেবী কালী, ওনাকে কালিকাও বলা হয়, কালিকা। তো রাজকুমারের নাম সুন্দর, উনি দেবী আহ, দেবী কালীর উনি পূজা করছেন, প্রার্থনা করছেন। কেন? কারণ দেবী কালীকে সন্তুষ্ট করে, হ্যাঁ, উনি সুন্দরী রাজকন্যা বিদ্যাকে উনি আপন করে পেতে চান, বিদ্যাকে উনি নিজের জীবনে পেতে চান। হ্যাঁ, বিদ্যা এখানে রাজকন্যার নাম। তো এই ধরনের আসলে ওনাদের প্রেমের ঘটনা বা গল্প নিয়েই কালিকা মঙ্গল কাব্যে অনেক লেখা, হ্যাঁ, অনেক কবিতা। আমি আর পুরো গল্প বিশ্লেষণে গেলাম না। তো মঙ্গল কাব্যের কথা বলেছিলাম। মঙ্গল কাব্যের বিখ্যাত কবিদের নাম এখানে আছে: কানাহরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত। আহ, এখানে লিস্টের মতো অনেক কবির নাম আছে। বৈষ্ণব পদাবলী কারা কারা লিখেছেন, প্রচুর নাম আছে। আমি ফাইলটা দেব তোমাদের, ক্লাস শেষে গুগল ক্লাসরুমে দেব, তোমরা পাবে। ধর্মমঙ্গল কাব্যের এখানে কিছু কিছু কথা আছে, লাইন আছে। যেমন ধর্মমঙ্গল কাব্যের এখানে দুটো লাইন আছে: খেলারাম চক্রবর্তী সন কাটছেন বসে, ধর্ম এসে দেখা দিলেন কুষ্ঠ রোগীর বেশে। মানে এই যে দেখো, এটা ছন্দ, হ্যাঁ, এগুলো কিন্তু গান গান হিসেবেও গাওয়া যায়। তো আধুনিক যুগ দিয়ে আজকে শেষ করব। মধ্য ও আধুনিক যুগের মধ্যে যিনি সেতু বন্ধন তৈরি করলেন, ওনার নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, আধুনিক যুগ, কেউ যদি বলে আধুনিক যুগ কবে থেকে শুরু? আধুনিক যুগ 1800 সাল থেকে শুরু। বাংলা সাহিত্যে বিশেষ করে কবিতায় আধুনিক যুগ বলতে 1800 থেকে শুরু, 1800 সাল। এবং কাকে বলা হয় আধুনিক কবিদের মধ্যে অগ্রজ, মানে এগিয়ে ছিলেন, যিনি সূচনা করেছেন, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হচ্ছে। ওনার জন্মসাল দেখো 1812, মৃত্যু 1859। তো আধুনিক যুগের শুরুটা বলা যায় ঈশ্বরচন্দ্র গুপ্তের মাধ্যমে। এছাড়া মাইকেল মধুসূদন দত্ত, তোমরা জানো উনি সনেট লিখেছেন, বাংলা সাহিত্যে প্রথম সনেট লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং আধুনিক কবিতার জনকও বলা হচ্ছে আসলে ওনাকে, মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক কবিতার জনক। আবার রোমান্টিক কবিতা লিখেছেন, গীতি কবিতা লিখেছেন বিহারীলাল চক্রবর্তী, উনিও আধুনিক যুগের। আর রবীন্দ্রনাথ তো আছেনই, রবীন্দ্রনাথও আধুনিক যুগের। উনি 1861 সালে ওনার জন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো উনি নোবেল পেয়েছিলেন, হ্যাঁ, সাহিত্যে 1913 সালে। আর রবীন্দ্রনাথ মহাকাব্য লেখেননি, এছাড়া গান, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, মানে সাহিত্যের সব শাখায়, সব ধারায় উনি বিচরণ করেছিলেন, কিন্তু মহাকাব্য লিখেননি। তো রবীন্দ্রনাথকে অনুসরণ করে তো অনেকেই অনেক কবিতা লিখেছেন: সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্র মোহন বাগচি, হ্যাঁ, এরপর আরো অনেক নাম আছে আধুনিক কবিদের মধ্যে। মহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলামকেও আধুনিক কবি বলা হয়। হ্যাঁ, আধুনিক কবিতার স্বর্ণযুগ বলা যায় একদম। স্বর্ণযুগ, মানে বেস্ট পজিশনে ছিল আধুনিক কবিতা ওই সময়টায়। রবীন্দ্র ভাবধারার বাইরে এসে
দশক প্রথা চালু করেন। ওকে, তো এই হলো মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম তোমাদেরকে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে আরেকটু ব্যাকগ্রাউন্ড বলবো, সেটা হচ্ছে